প্রাচীন পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ দেখতে আমি চলে গিয়েছিলাম বগুড়ার মহাস্থানগড়ে, যেটি ছিল প্রাচীন পুণ্ড্রনগরের রাজধানী। অনেক ধ্বংসাবশেষ দেখেছি এবং একসময় ভেবেছিলাম হয়তো এখানেই শেষ। পরে জানতে পারলাম যে না, যেহেতু এটা একটা রাজধানী ছিল, তাহলে এটার আশেপাশেও অনেক জায়গা ছিল যা রাজধানী থেকে মোটামুটি ভালোই দূরে। ওইরকমই একটা ছিল গোকুল মেধ, বা বর্তমানে যাকে মানুষ বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসেবে চেনে। মহাস্থানগড় থেকে 3 থেকে 5 কিলোমিটারের মধ্যেই গোকুল মেধ হওয়া উচিত। তবে আমরা একটা গাড়ি নিয়েছিলাম এবং অটোরিকশায় আমাদের ভাড়া পড়েছিল 50 টাকা। নিয়ে আমরা গোকুল মেধের দিকে চলে গিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক বৌদ্ধ মঠ এবং যেতে যেতে আমরা এই রাস্তার মধ্যে বগুড়ার এই ছোট ছোট রাস্তার ধান ক্ষেত এবং দুই পাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। প্রায় 20 মিনিটের মতো অটো চলার পরে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম গোকুল মেধে, যেখানে আমাদেরকে 30 টাকার বিনিময়ে প্রবেশ করতে হয়েছিল। সামনে থেকেই দেখে এটা একটা পাহাড়ের উঁচু টিলার মতো মনে হচ্ছিল। তো আমাদের কাছে জাস্ট প্রথমে আমরা টিলাই মনে করেছিলাম, কারণ এটা সম্পর্কে খুব বেশি তথ্য আমরা জানতাম না। যদিও সামনে যাওয়ার পর একটা বোর্ড পাই এবং পড়ি। তবে এটাকে সামনের দিক থেকে দেখতে যেরকম, এটা পেছন থেকে দিক থেকে ঠিক একই রকম, অর্থাৎ এটা অনেকটা রাউন্ড শেপে ছিল। এবং যেহেতু এটি একটি বৌদ্ধ মঠ ছিল এবং এখানে প্রায় 172টির মতো বন্ধ কক্ষ পাওয়া গেছিল এবং এটা 1930 থেকে 40 সালের মধ্যেই এটা খনন করে এটাকে উন্মুক্ত করা হয়। তবে এই বদ্ধ কক্ষগুলো কী কারণে ছিল সেই তথ্য আমরা এখানে জানতে পাইনি। যাই হোক, আমাদের এখন সময় হয়েছিল এই টিলার মতো এই জায়গাটাতে ওঠার, অর্থাৎ এই বৌদ্ধ মঠের উপরে ওঠার। সেই জন্য আমি ধীরে ধীরে ওঠা শুরু করি সামনের দিক থেকেই, এবং আমার মতো অনেক পর্যটকই ছিলেন যারা এখানে উঠেছেন। এখানে উঠায় কোনো বাধা নিষেধ ছিল না, যার কারণে আমরা ভিডিও করতে পারছিলাম এবং উঠতে পারছিলাম। এবং প্রায় 2 তলার মতো উঁচু হওয়াতে এখানে মোটামুটি একটা পাহাড়ি ভাইব পাওয়া গিয়েছিল। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এটাতে ওই রকমভাবে সিঁড়ি নাই। যাই হোক, যখন আমরা উপরে উঠছিলাম তখন একটা বিশেষ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এর ঠিক উপরেই একটা গোলাকার জায়গা। অনেকের ধারণা মতে বা স্থানীয়দের মতে এটাকে যেহেতু বেহুলা লক্ষিন্দরের বাসরঘরও বলা হয়, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর এটাই ছিল, অর্থাৎ সেই রুমটা এখানেই ছিল। এবং বাংলার মঙ্গল কাব্য অনুসারে কোনোভাবে সাপ এদিক দিয়ে ঢুকে লক্ষিন্দরকে কামড় দিয়েছিল বা ছোবল মেরেছিল। যাই হোক, এই উপর থেকে চারপাশের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে খুব সুন্দরভাবে যত্ন করেও রেখেছে এবং আমরা এখানে উপরে দাঁড়িয়ে এর চারপাশের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। যাই হোক, পরে আবার এখন সময় হয়েছে নিচে নামার। যতটা সম্ভব উপর থেকে দেখার চেষ্টা করেছি। খুব বেশি কিছু নাই, জাস্ট ছোট একটা জায়গা, ছোট একটা টিলা, ছোট একটা মঠ। আপনাকে অবশ্যই এটা বিমোহিত করবে। আমরা এখন আস্তে আস্তে আবার নিচে নেমে চলে আসছি যাতে অন্য কিছুও দেখতে পারি। প্রাচীন প্রত্নতত্ত্বের এই নিদর্শনটি, যেটা গোকুল মঠ বা মেধ, একটা এতক্ষণ যা আমি বলছিলাম যে এটা একটা বৌদ্ধ মন্দির ছিল, কিন্তু আমরা কতটা কুসংস্কারে বিশ্বাসী ছিলাম যে মঙ্গলা কাব্যের একটা ছন্দকে বা একটা অংশকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম উইদাউট এনি রিজন, এবং যেটা দিয়ে আমরা জনগণকে দেখানোর একটা ব্যবস্থা করছিলাম। কুসংস্কার হোক আর যাই হোক, আমি যেহেতু এই প্রাচীন বৌদ্ধ মঠটি দেখতে এসেছিলাম এবং এর আশেপাশে যা আছে সব দেখেছিলাম। এখানে বিখ্যাত পান আছে, যদিও সেটা আমি নিজে খাইনি বিধায় আপনাদের দেখাইনি। তবে বদ্ধ হওয়ার কারণে এটা চারদিক প্রায় একই রকম, অর্থাৎ আপনি ভিডিওতে যা দেখতে পাচ্ছেন ঠিক তাই, এর বাইরে আর অতিরিক্ত বা স্পেশালি কিছুই নেই। যার জন্য আমরা ভিডিওতে আর আপনাদের কিছু দেখাতেও পারছি না, আমাদেরও চলে যেতে হবে। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।